সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি শাহজাহান তন্ময় লেখনীতে নাবিলা ইশক পর্ব 2। পাঠিয়েছি আমি নীলাঞ্জনা। আনোয়ার সাহেব শব্দ করে হাসছেন। মোস্তফা সাহেব ভাতিজিকে আরও বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বলেন, নিয়ে যাও অরুকে। ড্রাইভার যাবে সঙ্গে, দেখে রাখবে, আমি যাচ্ছি না। তন্ময়ের কাট কাট জবাব। অরুর কম বেশি সব আবদার মেনে নিলেও অনেকগুলো সে মানতে নারাজ, এবং তাকে দিয়ে মানানো বড় কঠিন। তার মধ্যে খেলা দেখতে নিতে না যাওয়াটা। এর কারণ আছে তন্ময়ের, কিন্তু মুখে সে আজ পর্যন্ত কাউকে বলেনি। আজকাল রাস্তাঘাটে 10 বছরের বাচ্চা মেয়েদেরও দেখা যায় প্রেমিক নিয়ে ঘুরছে। একটু একটু ছেলে মেয়ে প্রেমপত্র আদান প্রদান করছে। তন্ময় যেই মাঠে খেলে সেটি বিশাল বড়। সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে। ওর বয়সী মেয়েরা দামড়া বয়ফ্রেন্ড নিয়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে। তন্ময় একদমই চায় না ওরু সেগুলো দেখুক বা সে ওদের মধ্যে একজন হয়ে দাঁড়াক, বা তার এসবের প্রতি বিন্দুমাত্র ধারণা জন্মাক। এবার অনার্স সেকেন্ড ইয়ারে তন্ময়, সদ্যজাত পুরুষ হয়ে ওঠার রাস্তায় কেবল। মুখ জুড়ে ক্লিন শেভ, এখনও পুরোপুরি দাড়ি না থাকায় শেভ করে রাখতে হয়। আর্মি কার্ড বেশ মানায় বাড়ন্ত বয়সী ছেলেদের। তন্ময়ের ক্ষেত্রেও তাই। মুখশ্রীতে ল্যাপটানো গাম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে। জার্সি পরে কোলে ফুটবল নিয়ে আলগোছে বেরিয়ে পড়ে সে। রাস্তার মোড়ে তার এলাকার ছোট বড় ভাই ব্রাদাররা দাঁড়িয়ে। প্রত্যেক শুক্রবার তাদের সঙ্গে ফুটবল খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সদর দরজার সামনাসামনি আসতেই ছোট অরুকে দেখতে পায়। দরজা দিয়ে ক্ষণে ক্ষণে মাথা বের করে উকিঝুঁকি দিয়ে রাস্তা দেখছে। তন্ময়কে দেখতেই দারোয়ান চাচাকে বলে, খুলুন দরজা চাচা, ওই যে ভাইয়া, এবার তো খুলুন। তন্ময় খুলতে ইশারা করে। দরজা খুলে দিতেই দৌড়ে বেরোয় অরু। হাঁপিয়ে হাঁপিয়ে তন্ময়কে করুণ গলায় বলে, আমায় কেন নেননি? তুই গিয়ে কি করতি? খেলা দেখতাম। খেলা দেখে কি হতো? মার্জি প্রত্যেক শুক্রবার ওর ভাইয়ার সাথে যায়। প্রত্যেক শুক্রবার খেলা দেখে। আমিও দেখতে চাই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অসহায় চোখে তাকিয়ে থাকে, হাতের বলটা রাস্তায় ফেলে। তন্ময় ভেবে বলে, খেলা দেখবি? আচ্ছা। তন্ময় সেলফোন বের করে। চাচাতো ভাই আকাশকে ফোন করে। আকাশ ভেতরে ছিল, শুনে দৌড়ে বেরোয়। দারোয়ান সহ তারা 4 জন সেখানেই খেলার মাঠ বানায়। হইচই শুনে বেরিয়ে আসে মোস্তফা সাহেব। ওরু হৈ হৈ করে তার চাচুকেও খেলতে ডাকে। ভাতিজির আবদার রাখতে তিনিও বাচ্চাদের সঙ্গে খেলায় যোগ হন। এক এক করে নেমে আসে আনোয়ার সাহেব এবং ওহি সাহেবও। বাড়ির গৃহিণীরা সদর দরজায় দাঁড়িয়ে খেলা দেখছে। স্ট্রিট লাইটের নিচে তাদের ফ্যামিলি প্লে জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির আগের দিন রাতে তন্ময় রুমে জমজমাট পরিস্থিতি থাকে। অরু, সাবিহা, দীপ্ত, আকাশ প্রত্যেকে আসন পেতে বসে তার রুমের সোফা, চেয়ার এবং বিছানায়। লেট নাইট মুভি দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাত ভোর জেগে কাটায়। এটা সেটা খেলায় মগ্ন থাকে। আজ খেলাধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলার। এসব মুভিতে তন্ময় বেশ অ্যাটেনশন দেয়। সম্পূর্ণ রুম আধারে তলিয়ে, শুধু টেনশনের আলোয় অরুর ভয়ার্ত মুখশ্রী দেখা যাচ্ছে। একটু পর পর সে সাবিহার কোলে ঢুকে পড়েছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে, না করে উপায় কই। মেয়েটা হুড়মুড়িয়ে নড়ছে, অজান্তে তার পায়েও হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে অরু ফিসফিসিয়ে বলছে, সাবিহা আপু, জম্বি লোকটা কি এখন নায়ককে খেয়ে ফেলবে? সাবিহা মুভি দেখায় বিভোর। সে ধীর গলায় বলে, পরে বলবো, দেখতে দে। অরু সাবিহার কোল থেকে বেরিয়ে সোজাসাপটা হয়ে বসলো। সে এখন কার কাছে জানা যাবে? সে
সে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তে অরুকে ঘেঁষে তন্ময়ের পাশে আসলো, ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটাকে কি খেয়ে ফেলবে? ওপাশে সাবিহা হাসছে নিঃশব্দে। তন্ময়ের দৃষ্টি টেলিভিশনে। সে দৃষ্টি না ফিরিয়েই জবাবে বলে, সবাইকে খেয়ে ফেলবে। টেলিভিশন থেকে বেরিয়ে তোকেও খেতে পারে, কথাবার্তা বলিস না। ওরও আতঙ্কে মাথা দোলায়। তন্ময়ের এ ধরনের কথায় ভয় পেয়ে বসে দীপ্ত। ধরফড়িয়ে উঠে দৌড়ে বেরিয়ে যায়। তার চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। অরু আবার ওর থেকে বড় মানুষ কিনা অতটা ভয় পায়নি, তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলোর সময় হুটহাট একটু চোখ বন্ধ করে ওমাগো বলেছে, ব্যাস এতটুকুই। আর কোনো প্রশ্ন আতঙ্ক সে দেখায়নি। তন্ময় আড়ালে আবডালে স্মিত হাসে। মাথা ঘুরিয়ে দেখে নেয় অরুকে, দু হাঁটু জড়িয়ে আছে, ভয়ার্ত চোখ জোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিভিশনে নজর দেয়। তন্ময় ভাই, আমি একটা বিচার নিয়ে এসেছি। এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় ভীষণ মনোযোগী পড়াশোনায়, সামনে সেমিস্টার ফাইনাল। একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে, হাতে ক্যালকুলেটর। মনোযোগ ছিন্ন ভিন্ন না করেও বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হু বলল। ওরও আতঙ্ক নয়নে চারিপাশে তাকিয়ে নেয়, বিশেষ করে দরজার দিকটাই। কেউ চলে আসে নাকি? সে আরেকটু কাছে গিয়ে বসে, গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতের কলম ক্যালকুলেটর টেবিলের ওপর রাখে। কিছু একটা হয়েছে, আজ করতে পেরেছে। অরুণ দিকে পূর্ণ নজর তাক করে। ভয়ার্ত চেহারাটা করুণ হয়ে আছে। মেয়েটার কি হয়েছে? অরু ছটপট করছে, নিজের সাথে নিজেই যুদ্ধ করছে যেন। তন্ময় অপেক্ষা করে, সেভাবেই বসে রয়। অরুর কি বলার আছে জানতে চায়, সময় দেয় পর্যাপ্ত। অরু হাসফাস করে, সময় নিয়ে বলেও, আমার স্কুল যেতে ভয় লাগে। তন্ময়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়, ভ্রু দুয়ের মাঝে ভাঁজ পড়ে। কণ্ঠ চওড়া না করার প্রচেষ্টার সহিত প্রশ্ন করে, কেন? অরু পুনরায় ছটফট করছে, দৃষ্টি তার এলোমেলো। চিন্তায় তন্ময়ের রক্তের ভাঁজে ভাঁজে ভয় ঢুকে, কোনো খারাপ কিছু অগোচরে হচ্ছে নাকি অরুর সঙ্গে। তার চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। নিজেকে শান্ত করে, ডান হাত অরুর মাথায় রাখে, চুল বলিয়ে দিয়ে সাবধানতাজনিত গলায় বলে, আমাকে বল কি হয়েছে, আমি দেখব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। অরু মাথা দোলায়। সরল গলার স্বরে, আজ ভয়ার্তটা লেপতে দুদিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে। খাবার সারতে চাই, বলে কি ঘুরতে নিয়ে যাবে আমায়। সুমনাও লোকটার সঙ্গে ঘুরে, আর ও আমায় প্রত্যেকদিন বিরক্ত করে। বলে কি চল মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দিবে নাকি। কিন্তু আমি তো মজা চাই না, আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলেই আমাকে সুমনা ধমকায়, বলে আমার আম্মুকে বিচার দিবে, আমার নামে খারাপ বলে, মার খাওয়াবে। এগুলো তো মার্জি জানে, আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনার বিচার দিতে। আমি বিচার নিয়ে এসেছি। বুকের ভেতরে চলাচল নামক তুফান উপেক্ষা করে তন্ময়, শান্ত ভঙ্গিতে মাথা দোলায়। সে একইভাবে অরুর মাথায় হাত বুলিয়ে বলে, সকালে আমি যাব সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। ওর বড় শ্বাস ফেলে, মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল। তন্ময় আর পড়তে বসল না, উঠে দাঁড়ায়, বিছানায় রাখা সেলফোন হাতে নেয়, ফোন দেয় কাউকে, টুকটাক কথা বলে রাখে। সেদিন রাতে আর ঘুম হয় না ছেলেটার, কপালে আঙুল কষে বসে থাকে, খুবই চিন্তিত সে। মোস্তফা সাহেব সচরাচর ভোরে ঘুম থেকে ওঠে না। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলার উত্তর দিকের করিডোর ধরে এগোলেন। অরুর পাশের রুমটা খোলা। মোস্তফা সাহেবের পা জড়ো থমকে যায়।
পাজোড়া থমকে যায়। তন্ময়ের রুম এ সময় খোলা কেন? তিনি আধখোলা দরজা ঠেলে সম্পূর্ণ খুলে ডাকেন, তন্ময়। জবাব আসেনি। মোস্তফা সাহেব ধীরে সুস্থে ঢোকেন, চারিপাশে নজর বোলালেন। দু একবার ডাকেন, না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মোস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে ওঠেন, নেই সেখানেও। নিচে নেমে বাইরের দিক হাঁটা ধরেন। বাগান ডিঙিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ান। দারোয়ান বসে ঝিমাচ্ছে। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকেন, ধরফড়িয়ে দাঁড়ায় দারোয়ান। ঘুম ভাঙা গলায় সালাম জানায়। মোস্তফা সাহেব জিজ্ঞেস করেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরোলো। ছেলেটা এমন ভোরবেলা বেরোলো, আমায় জানাবে না? তন্ময় বাবা না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতর এলেন মোস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন, ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না। পরিপাটি ছেলে সে, উশৃঙ্খলবোধক কোনো আচরণ তার মধ্যে নেই। কি এমন হলো? তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিজ করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয়, অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে ওঠা বসা করে। রাত বেরোতে বাড়ি ফিরে, এমনটাই তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময় বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখায় ভালো না, রাত বিরেতে বাড়ি ফেরে, আমার কথার মূল্য দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তার ছোট ছেলেটা দেখ, মাশাল্লাহ। আর তোর ছোট ছেলেটা দেখ, মাশাল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট। আমি একটা খারাপ দিক দেখি না, জানিস? আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ। পাবলিকে চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি ঠান্ডা মাথার ছেলে, দেখলেই আদুরে লাগে। এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেত, বই কিনেছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো, কই যাচ্ছিস? আমি বললাম, বই নিতে এসেছি, কিছু উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়ব। ও সুন্দর, আমাকে ফার্স্ট ক্লাস ইংরেজি বাংলা অনুবাদিত উপন্যাসগুলো এক এক দোকানে দিয়ে কিনে দিল। ওই টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, যেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দেই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কিভাবে? তুমি তো ইনকাম করছো না। তো ছেলেটা বলল, টিউশনির টাকা। আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি, বাবা চাচুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো, টিপস দে। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন, গর্বে দাউ দাউ করে জ্বলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি। ছেলেটা স্বেচ্ছায় অমন একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরে জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করেই সেই ছেলের জন্য বাড়িতে নালিশ এলে ঠিক কী প্রতিক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোনো লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি। তিনি লিভিং রুমে বসে, তার শান্ত ছেলেটা এত বড় কাণ্ড করেছে সেই কারণ জানার জন্যই তিনি বসে। অফিসে যাননি, ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুল উস্কো খুস্কো। ক্লান্তি মুখমণ্ডল জুড়ে লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখতেই জবেদা বেগম ছুটে গেলেন, ছটপট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গুরুগম্ভীর স্বরে বলেন, আসতে দাও ওকে, কথা আছে। জবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে।
মোস্তফা সাহেবের প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বিষয়ে খুলে বলে। লোকটার নাম রাজু, এখানকার নয়।